সুপ্রভাত সকলকে। আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। 4 এপ্রিল মাম্মাম 11 মান্থসে পড়েছে, তাই আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সকাল থেকে দুপুর অবধি মাম্মামকে কি খাবার দিই, আর অবশ্যই 11 মান্থসে মাম্মাম কতটা কি মাইলস্টোন অ্যাচিভ করলো সেটাও আপনাদের সাথে শেয়ার করে নেব। তাই প্রথমে শুরু করলাম আজকে ওর ব্রেকফাস্ট দিয়ে। চিড়েটা ভালো করে ধুয়ে নিয়ে আমি জল দিয়ে একটু ফুটিয়ে নেব। আমি আসলে চিড়েটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখি, কিন্তু ড্রাই রোস্ট করা পাউডারটা শেষ হয়ে গেছে বলে আজকে এরকমভাবেই দিলাম। এরপরে কলাটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে স্ম্যাশ করে চিড়েটার সাথে কলাটাকে মিশিয়ে নেব। আজকে কোনো খেজুর অথবা গুড় দিলাম না, কলাটাই ন্যাচারাল সুইটেন্ট হিসেবে কাজ করবে। আঁশটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা কাঁটা চামচের পিছন দিয়ে ভালো করে কলাটাকে আমি স্ম্যাশ করে নেব, আর ওইদিকে ততক্ষণে চিড়েটাও সিদ্ধ হয়ে যাবে। কলাটা খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এবারে এর ওপরে সিদ্ধ করে রাখা চিড়েটা দিয়ে দেব। এর ওপর দিয়ে দেবো একটু ড্রাই ফ্রুটস পাউডারটা। মাম্মামকে সাধারণত সকালবেলাতেই আমি ড্রাই ফ্রুটস পাউডারটা দেওয়ার চেষ্টা করি, তাহলে সারাদিনের খেলাধুলোতে ওর পাউডারটাও হজম হয়ে যাবে, আর এই গরমে শরীরটাও গরম হবে না। ওইদিকে মাম্মাম মনে হচ্ছে ঘুম থেকে উঠে গেছে, যাই দেখি কি করছে। মাম্মামের ডাইপারটা চেঞ্জ করিয়ে ওকে ফ্রেশ করিয়ে নিয়ে এসেছি ওর ব্রেকফাস্টটা করাতে। তবে এখন বাজে সকাল 10টার মতো, কিন্তু এই 7টা সাড়ে 7টা নাগাদ যখন মাম্মামের বাবা অফিস যায় ও কিন্তু একবার ঘুম থেকে ওঠে, আর তখন আমি ওকে কিছুটা দুধ খাইয়ে দিই, আর দুধ খাওয়ার পরে মাম্মাম কিছুক্ষণ ঘুমায়। সত্যি কথা বলতে এমনও অনেক সময় হয় যে ওর খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু ও তখনও ঘুম থেকে ওঠেনি, আর আমিও তখন ওকে ঘুম থেকে তুলি না। আমি ওকে ওর মর্জি মতনই ঘুমোতে দিই। আসলে বড় হওয়ার সাথে সাথে খাওয়ার আর ঘুমের রুটিন ও নিজেই তৈরি করে নিতে পারবে বলে আমি আশা করি। মাঝখানে মাম্মামের শরীরটা যখন একটু খারাপ হয়েছিল, ডক্টর আমাকে বলেছিল ওকে ভিটামিন সি যুক্ত খাবার বা ফল একটু বেশি খাওয়াতে। তো তাই জন্য ওর ডায়েটে রোজ আমি একটা বা দুটো করে লেবু রাখার চেষ্টা করি। আর এগুলো আসলে কমলা লেবু নয়, এগুলো তো কিন্নু। দিল্লিতে এখনও এই কিন্নুগুলো অ্যাভেলেবেল আছে। এখন এটার রসটা বার করে নেব। তবে ওকে যে পুরোপুরি শুধুমাত্র রসটা খাওয়াই তা কিন্তু নয়, কিছু যে সাইডে ফাইবারগুলো বার হয় সেই ফাইবারগুলো আমি ওই রসটার মধ্যে মিশিয়ে ওকে দেওয়ার চেষ্টা করি, যাতে কিনা ওর পটিটাও ক্লিয়ার হয়। ভিটামিন সি আমাদের শরীরের ইমিউনিটি বিল্ড আপের জন্য যে কতটা ভালো সেটা তো আমরা সবাই জানি। আর এই জুসটা কিছুক্ষণের জন্য হলেও ওর শরীরটাকে হাইড্রেটেড রাখবে। সবসময় জল দিয়ে শরীর হাইড্রেটেড না করে কিছু সময় যদি আমরা ওকে ফ্রুট জুস বা একটু সুপি টাইপের খাবার খাইয়েও ওর বডিটাকে হাইড্রেটেড রাখার চেষ্টা করি, আমার মনে হয় এই গরমে ওরা আরেকটু হলেও সুস্থ থাকবে। আর সত্যি কথা বলতে দিল্লির গরমটা কিন্তু একটু অন্যরকম। এখানে লু বয় আর একটু ড্রাই টাইপের ওয়েদার, মানে এখানে কোনো ঘাম হয় না। সেক্ষেত্রে আরও বেশি করে তরল জাতীয় খাবার খেয়ে বডিটাকে হাইড্রেটেড রাখা কিন্তু ভীষণভাবে জরুরি। ফ্রুট জুসটা খাওয়ানোর পরে মাম্মামকে আমি স্নান করাতে নিয়ে যাই। চেষ্টা করি 12:30টার মধ্যে ওকে স্নানটা সারিয়ে দেওয়ার। স্নান করলে পরেই মাম্মামের আবার ভীষণভাবে ঘুম পেয়ে যায়, তাই জন্য তাড়াতাড়ি স্নান করিয়ে একটু দুধ খাইয়ে ওকে ঘুমটা পাড়িয়ে দিই। আর স্নান করতে যাওয়ার আগে আমি ওর সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখি, কারণ একা হাতে আমাকে ওকে স্নান করানো, জামা কাপড় পরানো সমস্তটাই করতে হয়, তাই জন্য। এখন আর মাম্মামকে স্নান করানোর আগে গায়ে তেল মাখাই না। এত গরমে গায়ে যদি তেল মাখাই ওর কষ্ট হতে পারে বা একটা ইরিটেশন হতে পারে। তাই স্নান করার পরে যখন শরীরটা হালকা ভেজা থাকে ওরকম অবস্থাতেই একটি ওয়াটার বেসড বডি লোশন গায়ে লাগিয়ে দিই। আমি সাধারণত এখন ওকে মাম্মা আর্থের যে বডি লোশনটা আছে ওইটা ব্যবহার করাচ্ছি, আর মুখে ওই হিমালয়ের যে বেবি ক্রিমটা আছে সেইটা লাগিয়ে দিই। তবে মাথায় কিন্তু আমি ওর সর্ষের তেলই এখনো অবধি লাগাচ্ছি।
মাম্মাম যেহেতু সারাদিনে প্রচুর হামা টানে আর এখনও দাঁড়াতেও শিখে গেছে উইদাউট এনি সাপোর্ট, বেশ কিছুক্ষণ দাঁড়াতেও পারছে, এই সবগুলোর কারণে বডি লোশনটা দিয়েই আমি ওর পাগুলোকে খুব ভালো করে মাসাজ করে দিই আর হাতগুলোকেও খুব ভালো করে মাসাজ করে দিই, যাতে ওর বডি ডেভেলপমেন্টে কোনো অসুবিধা না হয়। আগের বছরও এই সময়তে মাম্মাম কিন্তু আমার মধ্যেই ছিল, আর দেখুন কেমন চোখের পলকে মাম্মাম যেন 11 মাসের হয়ে গেল, আর এর পরের মাসেই মাম্মাম নাকি 1 বছরের হয়ে যাবে। কত তাড়াতাড়ি সময় পেরিয়ে যায়, তাই না? মোটামুটি একটি 11 মাসের বাচ্চার যেগুলো করা উচিত, এই যেমন ধরুন ক্রলিং করা, সাপোর্টের সাহায্যে দাঁড়ানো, কিছুক্ষণের জন্য উইদাউট সাপোর্টে দাঁড়ানো বা ধরে ধরে 1-2 কদম এগিয়ে যাওয়া, এগুলো সবই কিন্তু মাম্মাম করছে। মাম্মামকে ক্রলিং শেখানোর জন্য আমি বিশেষ কয়েকটি পদ্ধতি অবলম্বন করেছিলাম এবং অবশ্যই সেগুলি আমি ডাক্তারের কাছে কনসাল্ট করে নিয়েছিলাম। ডক্টরই আমাকে বলেছিল যে এই পদ্ধতিগুলোর মাধ্যমে আপনি আপনার বাচ্চাকে ক্রলিং শেখাতে পারেন। তাই সত্যি কথা বলতে সেই পদ্ধতিগুলো করার ফলে মাম্মাম কিন্তু সত্যি ক্রলিং শিখেছিল। স্নান করে মাম্মামের দুধ খাওয়া হয়ে গেছে, এবার ওর একটু ঘুমও পেয়ে গেছে, তাই ওকে ঘুম পাড়িয়ে দেব। আমি ওকে ওর বেডে শুয়েছি আর দেখুন ও কোথায় গিয়ে ঘুমিয়েছে, ওর বালিশগুলোর মধ্যে মুখ গুজে শুয়ে পড়েছে নিজে নিজেই। মাম্মাম যতক্ষণ ঘুমোচ্ছে তার মধ্যে এখন ওর দুপুরের রান্নাটা বানিয়ে নেব। আজকে ওকে দুপুরে দেব মাছের ঝোল। এই আলু আর পেঁপের দিয়ে পাতলা করে মাছের ঝোল করে দেব, গরমকালের জন্য একদম পারফেক্ট রান্না। মাছটাকে হালকা করে নুন হলুদ মাখিয়ে একটুখানি তেল দিয়ে অল্প করে ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করলে মাছটা আবার শক্ত হয়ে যেতে পারে। আর আমি একটা পেটির মাছ নিয়েছিলাম। এইদিকে আলু আর পেঁপেগুলোকে নেব। আলু পেঁপেগুলোকে ছোট ছোট টুকরো করে ভালো করে কেটে নেব। মাছটা ভেজে তুলে নিলাম, আর এই যে আলু আর পেঁপেগুলোকে একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবারে যে কড়াইতেই মামি মাছটা ভেজেছিলাম ওই কড়াইতে আর একটু অল্প তেল দিয়ে আলু আর পেঁপেগুলো দিয়ে হালকা করে ভাজা ভাজা মতো করে নেব। দিয়ে দেব খুব সামান্য পরিমাণে নুন আর খুব সামান্য পরিমাণে হলুদ। এই পর্যায়ে এসে অ্যাড করব একটু জিরে গুঁড়ো। আপনারা চাইলে একটু আদা বাটাও দিতে পারেন, কিন্তু আমি আজকে আর আদা বাটাটা দিইনি। এরপরে সবজিগুলো ভালো করে ফ্রাই হয়ে গেলে একটু জল অ্যাড করে দেব, দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঝোলটাকে ফুটতে দেব। দশ মিনিট বাদে ঢাকনা খুলে দেখি মাছের ঝোলটা এরকমভাবে ফুটে গেছে। এবারে ভেজে রাখা মাছটা এতে দিয়ে দেব আর আবারও বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেব। মাম্মামা ঘুম থেকে উঠে গেছিল, আর এইদিকে আমি মাছের ঝোলের যে আলু আর পেঁপেটা ছিল না, ওটাকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছিলাম যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায়। আগে থেকে স্ম্যাশ করে রাখা ভাতের ওপরে মাছের ঝোলটা দিয়ে দিয়েছিলাম, আর ওইদিকে মাছটাও ভালো করে বেছে নিয়েছিলাম আর মাম্মামকে খাওয়াতে বসিয়ে দিয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আর মাম্মাম একটু ছাদে গেছিলাম, আর আজকে দেখছি দিল্লির আকাশে বেশ ভালোই মেঘ মেঘ করেছে, বোধহয় বৃষ্টি হবে, আর তাই জন্য খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। বাবারে একদম আকাশ কালো করে মেঘটা করেছে, জানি না বৃষ্টি হবে কি না, তবে হলে তো ভালোই। যদিও খুব বেশি গরম এখনো দিল্লিতে পড়েনি, কিন্তু তবু বৃষ্টি হলে একটু আরামই হয়।
লাস্ট টাইম যখন ডক্টরের কাছে গেছিলাম মাম্মামের শরীরটা খারাপ হয়েছিল বলে ডক্টর আমাকে এই ওষুধটা দিয়েছিল। এটার মধ্যে জিঙ্ক, ভিটামিন D3, ম্যাগনেসিয়াম সবটাই আছে। আর মাম্মামের যেহেতু এখনও দাঁত আসেনি, দাঁত আসতে একটু ডিলে হচ্ছে বলেও ডাক্তার প্রসেসটাকে একটু তাড়াতাড়ি করার জন্য এই ওষুধটা দেয়। যদিও মাম্মাম কিন্তু উইদাউট ব্যালেন্সে দাঁড়াতে তো শিখেছে, আর ডাক্তার বলেছে ওর ওয়েট ও বয়স আন্দাজে ঠিকঠাকই আছে, তাই বিশেষ কোনো চিন্তার কিছু নেই দাঁত আসছে না বলে। মোটামুটি 7 মান্থস 8 মান্থস থেকে মাম্মাম কিন্তু ক্রল করতে শিখে গেছিল। তবে আমি একটা কথা বলতে চাই, এটা আমার একদমই একান্ত নিজস্ব অভিজ্ঞতা। বাচ্চাকে ক্রল করা অথবা দাঁড় করানো শেখানো অথবা হাঁটা এইসবের জন্য সবচেয়ে যেটা কাজে দেয় সেটা হচ্ছে সবচেয়ে বেশি বাচ্চাকে ফ্লোর টাইম দেওয়া। এই যে ভিডিওটি এখন আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মাম্মামের যখন 3 মাস বয়স তখনকার। ও এই প্লেইং জিমটার মধ্যে পা দিয়ে মেরে মেরে খেলতো, আর এতে হয়তো ওর পায়েরও একটু এক্সারসাইজ হতো, তাই জন্যই এই প্লেইং জিমটা কিনেছিলাম। তাছাড়া এটা এতটাই কালারফুল ছিল যে এই কালারগুলো দেখে দেখে ও অ্যাট্রাক্ট হতো আর ওর খেলার ইন্টারেস্টটাও বাড়তো। যখনই মাম্মা হসপিটালে হয়েছিল ডক্টর আমাকে বলেছিলেন যে ওর যে ওই আম্বিলিক্যাল কর্ডের যে অংশটা আছে ওইটা পড়ে গেলে পরে ওকে বেশি বেশি করে টামি টাইম দিতে। টামি টাইমের ফলে বাচ্চাদের ঘাড় আর পিঠের যে মাসেলগুলো আছে সেগুলো ভালোভাবে শক্ত হয়, বাচ্চারা তাড়াতাড়ি উঠে বসতে শেখে, তারপরে ক্রল করতে শেখে। তাই মাম্মামকে টামি টাইম করানোর জন্য ওর সামনে আমি এরকম কিছু ইন্টারেস্টিং খেলনা রাখতাম যাতে ও টামি টাইম করতে ইন্টারেস্ট পায়। কেননা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে বাচ্চারা টামি টাইমের সময় একটু কান্নাকাটি করে, তাই জন্য কালারফুল খেলনা অথবা এইরকম কোনো টেডি বিয়ার যেগুলোতে ও চোটও পাবে না অথচ ওর ইন্টারেস্টও লাগবে, এই খেলনাগুলো দিয়ে ওকে আমি টামি টাইম করাতাম। এই ভিডিওটাও কিন্তু মাম্মামের প্রায় তখন ওই 3.5 মাস 4 মাস বয়স তখনকার। আর এই টাইমটাতে যেহেতু বাচ্চারা শুধুমাত্র মায়ের বুকের দুধ অথবা ফর্মুলা দুধই খায়, তো বাচ্চাদের একটা গ্যাস হওয়ার প্রবণতা থাকে। টামি টাইম করালে বাচ্চাদের কিন্তু গ্যাসটা একদমই হয় না। এই দেখুন মাম্মামও কিন্তু এই ভিডিওটাতে দেখলেন একটুখানি দুধ তুলে দিল। তো মোটামুটি 1 মাস বয়স থেকে বাচ্চাদের অবশ্যই অবশ্যই টামি টাইম দেওয়া উচিত। আমি নিজে টামি টাইম করিয়ে বাচ্চার ক্ষেত্রে কিন্তু অনেক সুফল পেয়েছি। এই ভিডিওটি হচ্ছে যখন মাম্মামের প্রায় এই 6.5 মাস মতো বয়স। ও দেখুন খেলনাটাকে দেখে হাতের ভরে নিজের পুরো আপার বডিটাকে তোলার চেষ্টা করছে। এখানেও আমি ওকে অ্যাকচুয়ালি টামি টাইমই দিয়েছিলাম। আসলে তখন আমরা দিল্লি চলে এসেছিলাম কলকাতা থেকে, তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছিলো। দিল্লিতে তো নভেম্বরের এন্ড থেকেই ঠান্ডা পড়ে যায়, তো পড়ে গেছিলো। ওকে আমি খুব বেশি ফ্লোর টাইম দিতে পারতাম না, ঠান্ডা লেগে যাওয়ার ভয়, তাই খাটের ওপরই ওকে এরকমভাবে টামি টাইম আমি দিতাম। আমার মনে হয় আমি যদি তখনই ওকে আরও বেশি ফ্লোর টাইম দিতে পারতাম তাহলে বোধহয় ও আরও অনেক তাড়াতাড়ি ক্রল করতে শিখতো। যাই হোক, অতিরিক্ত ঠান্ডার কারণে আমি সেটা ওকে করতে পারিনি। এই ভিডিওটিও প্রায় তখনকারই সমসাময়িক হবে। তখন আমি দেখলাম কিছুদিনের মধ্যেই ও হাঁটুর ভর দিয়ে উঠে একটু একটু করে ক্রল করার চেষ্টা করছে, আর কিছুটা এইরকমভাবে নিজের বডিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মাম্মামকে ওরকম পশ্চারে ক্রল করতে দেখে, মানে ক্রল করার চেষ্টা করতে দেখে ওর বাবা এই খেলনাটা কিনে এনেছিল। পরে পরে দেখলাম এই খরগোশটা লাইট জ্বলছে, গান গাইছে, খরগোশটা যেরকম করছে মাম্মামও কিন্তু খরগোশটিকে নকল করে ওই রকমভাবে ক্রল করার চেষ্টা করছে। তো আপনাদের যাদের বাচ্চারা এখনও ধরুন ক্রলিং মানে করা শুরু করেনি, তাদের ক্রলিং আপনারা শেখানোর চেষ্টা করছেন, তারাও কিন্তু আপনারা এই মেথডটা ইউজ করে দেখতে পারেন। এরকম একটা কালারিং খেলনা, মানে যেটাতে ধরুন গান বাজবে, লাইট জ্বলবে, এরকম অ্যাট্রাকটিভ খেলনা ওর সামনে রেখে দিলে, আর ওই খেলনাটাও যদি একটু ক্রলিং পজিশনে থাকে তাহলে সেই বাচ্চাটাও কিন্তু ইন্টারেস্টেড হবে ক্রল করার জন্য সেই খেলনাটিকে। আমার মনে আছে এটা হচ্ছে 27শে নভেম্বরের ভিডিও, কারণ সেই দিন ছিল আমাদের অ্যানিভার্সারি। দেখুন মাম্মাম ওর বাবার পেটের ওপর উঠে এরকমভাবে করছিল। তখন আসলে ও ওই খরগোশটাকে দেখে দেখে না পুরোপুরি এরকম করতে শিখে গেছিল। আর ও তখন ওকে ওই খাটের ওপর দিলে, ওকে মানে টামি টাইম করতে দিলেই ও কন্টিনিউয়াসলি এরকম করতে থাকতো। আর একদিন এরকমভাবেই করতে করতে আস্তে আস্তে ও কিন্তু ক্রল করতে পুরোপুরিভাবে শিখে যায়।
আর দেখতেই পাচ্ছেন আগেরটা ছিল 27শে নভেম্বর আর এটা হচ্ছে 25শে ডিসেম্বরের একটা ভিডিও। মাম্মাম কিন্তু তখন পুরোপুরিভাবে ক্রলিং করতে শিখে গেছে, কিন্তু মুশকিলটা হয়েছিল কি 25শে ডিসেম্বর মানে দিল্লিতে তখন মারাত্মক ঠান্ডা, তো ওকে আমি সেরকমভাবে ফ্লোর টাইমটা দিতে পারতাম না। সবসময় এরকম মোটা সোয়েটার পরিয়ে এরকম নিচে গদি বিছিয়ে ওকে রাখতে হতো। যাই হোক, তাতেও কিন্তু মাম্মাম অনেকটাই ক্রল করতে শিখেছিল। আজ মাম্মামের 11 মাস বয়স হলো, কিন্তু আপনাদের সাথে ওর সেই 3 মাস বয়সের থেকে ভিডিওগুলো শেয়ার করতে করতে এই মুহূর্তগুলো কিন্তু আমি আরেকবার করে বাঁচলাম। তাহলে আপনাদের যাদের আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে আর একটু হলেও হেল্পফুল লেগেছে, আশা করব তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা আমাকে ফেসবুকে দেখছেন, প্লিজ একটু ফলো করে দেবেন ফেসবুকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি, দেখা হবে অন্য আর একটি ভিডিওতে।